বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অতএব তোমরা মহান রবের পবিত্রতা ঘোষণা করো। আমি নক্ষত্র রাজির অন্তগমনের কসম করছি ও তোমরা অনুধাবন করলে এটাই গুরুতর কসম। নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন, যা সুরক্ষিত কিতাবে লিখিত। পবিত্রতা ছাড়া এটা কেউ ধরবে না। এটা বিশ্বজগৎ সৃষ্টিকারী থেকে নাজিলকৃত। তবু কি তোমরা এর বাণীর প্রতি অবহেলা দেখাচ্ছ এবং সত্যকে অস্বীকার করাকেই কি অভ্যাসে পরিণত করেছ? অতপর যখন কারো প্রাণবায়ু কণ্ঠাগত হয়, তখন তোমরা অসহায়ভাবে তাকিয়ে থাকো। তখন আমি তোমাদের কাছে হলেও তা তোমরা দেখতে পাও না। সে সময় তোমরা অতি দুর্বল না হলেও যদি তোমরা সত্যবাদী হও, তবে কেন রূহকে ফিরিয়ে আনো না? তবে মৃত যদি নৈকট্যপ্রাপ্তদের মধ্যে হয়, তবে তার জন্য আরাম আয়েশ, উত্তম রিজিক এবং পরিপূর্ণ বেহেশত রয়েছে। যদি ডান পার্শ্বের দল হয়, তবে বলা হবে তোমার প্রতি তাদের পক্ষ থেকে সালাম। আর যদি মিথ্যাবাদীদের মধ্যে হয়, তাদের জন্য গরম পানি ও নিক্ষিপ্ত হবে জাহান্নামে। আর নিশ্চয়ই এটা সত্য, তোমরা তোমার রবের মহান প্রভুর তাসবিহ পড়ো। আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হয়তো আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। ডাইনিং রুমটাকে নতুন কিছু উপহার দিলাম। ওয়াল ক্যাবিনেটটা শখ ও সাধ্যের মধ্যে কিভাবে গুছিয়ে নিলাম, সাজিয়ে নিলাম, সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো আর আমার এই শখের জিনিসগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে, ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখতে হবে। তো এই তো সকালে নাস্তা দিয়েই আপনাদের সাথে শুরু করছি। তো যাই হোক, এখানে সসেস দিয়ে আর কিছু সবজি দিয়ে ব্রেড দিয়ে সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমেই বাটার ব্রাশ করে নিয়েছি, তারপর হচ্ছে এই তো ব্রেডটা একটু সাইজ করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি সসেস, তারপর হচ্ছে মটরশুঁটি, টমেটো, ক্যাপসিকাম, গাজর এগুলা দিয়ে একটা ডিম দিয়ে আর হচ্ছে নুডলসের মশলা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে তারপর হচ্ছে এই তো দিয়ে দিয়েছি আমি ব্রেডের মাঝখানে। আর চুলার হিটটা একদম লো হিটে করে রেখেছি, চুলার তাপমাত্রা। তারপর হচ্ছে এই তো আমি উপর থেকে কিছু চিজ দিয়ে দিলাম। তারপর আপনারা তো দেখেই বুঝতে পারছেন, সব কিছু আসলে মুখে বলে দিলেও বোঝা যায় না, কিছু দেখেও বুঝে নিতে হয়। তো এই তো এভাবেই আমি সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো আপনারাও চাইলে এভাবে সবজি দিয়ে, সসেস দিয়ে অথবা শুধু সবজি দিয়ে, ডিম দিয়েও এইভাবে ব্রেড দিয়ে তৈরি করে নিতে পারেন সকালের নাস্তা। তো যাই হোক, অফ ক্যামেরাতে এখানে রান্নাগুলো করে নিয়েছি। এখানে ডাটা, আলু আর হচ্ছে টমেটো দিয়ে রুই মাছের তরকারি রান্না করে নিয়েছিলাম। আর হচ্ছে এখানে কুমড়া ঘন্ট করে নিয়েছিলাম। তো কুমড়া ঘন্টটাও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। অফ ক্যামেরাতে এগুলো করে নিয়েছি। আর হচ্ছে এখানে শাক ভাজি। তো দেখা যায় যদি রান্নাগুলো খুব বেশি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে চাই, এতে করে দেখা যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই অফ ক্যামেরাতেই এগুলো সব কিছু করে নিয়েছি। আর হচ্ছে এই তো আপনারা ডাব দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ডাব তো আপনারা কম বেশি যারা বাংলাদেশে থাকেন বা অন্যান্য দেশে কম বেশি সবসময় হাতের কাছে পেয়ে থাকেন, আপনারা খাইতে পারেন। তো যাই হোক, আমরা এখানেই তো প্রায় 4 বছর পরেই হচ্ছে এদেশে ডাব পেয়েছি। তো এই তো আলহামদুলিল্লাহ আমরা খেতে পেরেছি। তো যাই হোক, আর এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটা বোতলের মধ্যে আখের রস আর তার সাথে পুদিনা পাতা মিক্সড ছিল। তো এটাও খেতে মাশাআল্লাহ অনেক মজা ছিল। তো যাই হোক, ডাব তো দেখিয়ে দিলাম, এবার হচ্ছে কেটে নেওয়ার পালা। তো ছুরি দিয়েই হচ্ছে কেটে নিয়েছি, যেহেতু হাতের কাছে দা ছিল না। তো এই তো কেটে নিয়েছিলাম। তো ডাবটা খুব বেশি মিষ্টি ছিল না, তারপরও খেতে ভালোই মোটামুটি মজা ছিল। আর একটা ডাবের মধ্যে হচ্ছে সর হয়েছিল আর বাকি দুইটার মধ্যে হয় নাই।
তো হালকা মিষ্টি ছিল, তারপর আলহামদুলিল্লাহ রিজিকের যেটা ছিল সেটাই খেয়েছি। তারপরও যে এত বছর পরে আমরা খেতে পেরেছি এটাই অনেক বেশি। আর এই তো এখানে আপনারা লাউ দেখতে পাচ্ছেন, তো লাউ দিয়ে আমি একটা মিষ্টি ডেজার্ট তৈরি করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি লাউটা খুব ভালোভাবে একটা সিলারের সাহায্যে চামড়াটা সিলে নিয়েছি। তারপর হচ্ছে আমি আস্ত অবস্থায় লাউটা ধুয়ে নিয়েছি। তারপর এই তো লাউয়ের মাঝখানের যে বুকের অংশটা এটা ফেলে দিয়ে তো লাউগুলোকে টুকরা করে এরপর হচ্ছে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো চাইলে আপনারা বটির সাহায্যেও একদম চিকন চিকন করে কেটে নিতে পারেন। তো আমার কাছে যেহেতু বটি নাই এই জন্যই হচ্ছে আমি গ্রেটার দিয়েই গ্রেট করে নিয়েছি। তারপরেই তো চুলায় বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে। তো পানি দিয়ে কিছু সময় আমি জাল করে নিব, কিছু সময় একটু ভাপ দিয়ে এরপর হচ্ছে পানিটা ফেলে দিব। এতে করে লাউয়ের যে একটা গন্ধ আছে এটা চলে যাবে। যেহেতু আমি মিষ্টি একটা খাবার তৈরি করব এই জন্যই হচ্ছে এভাবেই হালকা কিছু সময় একটু ভাপ দিয়ে পানিটাই তো আমি একটা চালনির মধ্যে ফেলে দিচ্ছি। এরপর হচ্ছে লাউয়ের গরম ভাপটা চলে যাওয়ার জন্য আমি একটু ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিয়েছিলাম। তো এরপর হচ্ছে যখন লাউটা ঠান্ডা হয়ে গিয়েছে তারপর আমি হাতের সাহায্যে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটা অনেকটাই ফেলে দিয়েছি। তো আপনারা চাইলে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়েও কিছু সময় ঝুলিয়ে রাখতে পারেন, এতে করে দেখা যাবে লাউয়ের এক্সট্রা পানিটা ঝরে যাবে। তো কিছু সময় একটু কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখলেও দেখা যাবে পানি ঝরে যাবে। তো যেহেতু আমার হাতে খুব বেশি সময় ছিল না এই জন্যই হচ্ছে আমি হাত দিয়ে চেপেই পানিটা ফেলে দিয়েছি যতটুকু পেরেছি। তো যাই হোক এরপর হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো একটা পাতিলে আমি এখানে বাটার ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি। তো তেজপাতা, এলাচ, দারচিনি, গরম মশলাগুলো কিছু সময় একটু ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তারপর হচ্ছে এখানে আমি লাউগুলো দিয়ে দিব। তো লাউগুলো এভাবে যদি ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয় এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আপনারা চাইলে হাতের কাছে যদি ঘি না থাকে আপনারা চাইলে শুধু বাটার দিয়েও ভেজে নিতে পারেন, অথবা রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। তবে এভাবে যদি আপনারা এই নাস্তাটা তৈরি করেন তো চেষ্টা করবেন ঘিটাই দেওয়ার জন্য, খুব সুন্দর ফ্লেভার আসে ঘি দিয়ে যদি ভেজে নেওয়া হয়। তো এই তো আমি কিছু সময় খুব ভালোভাবে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আর এইভাবে ঘিয়ের মধ্যে যদি ভেজে নেওয়া হয় এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা শুধু বাটার দিয়ে অথবা শুধু রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো এই তো এরপর হচ্ছে কিছু সময় ভেজে নেওয়ার পরে এখানে আমি দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। আর চাইলে আপনারা দুধটা জাল করে তারপরে হচ্ছে এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই তো দুধটা দেওয়ার পরে এরপরে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে কোনো দলা বেঁধে না থাকে। তো কিছু সময় আমি জাল করে নিব। আর অন্যদিকে আমি এখানে একটু কুসুম গরম দুধ নিয়েছি, তার মধ্যে হচ্ছে আমি 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি এখানে চাউলের গুঁড়া, আর হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি আমি গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ আর চাউলের গুঁড়া খুব ভালোভাবে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে দুধ লাউয়ের মধ্যে খুব সুন্দর একটা ঘনত্ব চলে আসবে আর একদম পায়েসের মতোই লাগবে। তো এক এক অঞ্চলে এক এক রকম নাম হতে পারে, তো আমাদের অঞ্চলে এটাকে দুধ লাউ বলা হয়। তো জানি না আপনারা কি এভাবে খেয়েছেন, যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্যই হচ্ছে এই রেসিপিটা শেয়ার করা। তো এই পর্যায়ে আমি এখানে চিনি ব্যবহার করছি। তো চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে তারপর হচ্ছে আরও কিছু সময় রান্না করে নিলেই এই রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই তো এই পর্যায়ে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় যে কোনো খাবারে একটু লবণ দিলে এতে করে খাবারের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো যাই হোক আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটুও ভালো লেগে যায়। প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। যারা নতুন ভিজিট করছেন, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চান তারা অবশ্যই আমার কমিউনিটিতে এসে আমাকে একটা কমেন্টস করবেন। আর এই তো এদিকে চিনি দিয়ে খুব ভালোভাবে জাল করে তারপর হচ্ছে যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম চাউলের গুঁড়া আর হচ্ছে পাউডার মিল্ক, তো সেটাই এই পর্যায়ে দিয়ে দিলাম। তো দেওয়ার সময় অবশ্যই সাথে সাথে নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে করে দলা পেকে না যায়, যেহেতু চাউলের গুঁড়াটা দেওয়ার পরে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো এই তো নাড়াচাড়া দিয়ে কিছু সময় রান্না করে নিলেই রান্নাটা হয়ে যাবে। তো কিছু সময় রান্না করলেই হচ্ছে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর এইভাবে দুধ লাউ রান্না করলে অনেক বেশি মজা হয়। জানি না আপনারা কে কারা কারা খেয়েছেন। আর আমি ইদানিং যেহেতু বেশি বেশি রেসিপি শেয়ার করছি, এই জন্য হচ্ছে আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো এই তো আজকের ব্লগ ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আর হচ্ছে এই তো একদম লাস্টের দিকে আমি একটা শাহি ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলাম কয়েক ফোঁটা কেওড়া জল। আর এই কেওড়া জলটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দুধ লাউ থেকে। আর যারা প্রতিনিয়ত আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাকে এতটা ভালোবাসা দিয়ে এতটা সাপোর্ট করে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো আশা করছি সবসময় এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো যাই হোক, এদিকে আমার মিষ্টি লাউ দিয়ে দুধ লাউ এই ডেজার্টটা তৈরি করা হয়ে গিয়েছে। তো আমি একটু সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই দুধ লাউ মিষ্টি ডেজার্ট যদি একটু ঠান্ডা করে খাওয়া যায়, একটু নর্মাল ফ্রিজে রেখে, এতে করে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি একটু এখানে কিছু কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতেও পারেন। তো আমার কাছে ভালো লাগে, এই জন্য হচ্ছে আমি একটু সাজিয়ে নিচ্ছি। আর যারা যারা কখনো এভাবে লাউ রান্না করে খান নাই, তারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওতে যেটা সবথেকে আকর্ষণীয় ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি ডাইনিং রুমটাকে কি উপহার দিলাম। তো এই তো এটা হচ্ছে আমার সেই শখের একটা ওয়াল ক্যাবিনেট। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। অবশ্যই আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমি আমার অনেকগুলো ভিডিওর মধ্যেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি, মার্কেটে গিয়েছি, বলেছিলাম যে আমি একটা আলমারি দেখতে এসেছি। তো অনেক দোকানে বা অনেক মার্কেটেই ঘুরেছি, পছন্দ মতো পাই নাই। তো এরপরে হচ্ছে কিছুদিন আগেই হচ্ছে এই ওয়াল ক্যাবিনেটটা নেওয়া। তো হচ্ছে এখানে জায়গার স্বল্পতা আর হচ্ছে বাংলাদেশে যেমন অনেক সুন্দর সুন্দর ডিজাইন, অনেক সুন্দর ওয়াল ক্যাবিনেট, শোকেস যাই বলেন না কেন পাওয়া যায়, এখানে আসলে একদম সিম্পল থাকে। তো সেইভাবে বাংলাদেশের মতো এত বেশি গর্জিয়াস পাওয়া যায় না। তো যাই পেয়েছি, তো এটাই পছন্দ হয়েছে। আর আমাদের জায়গায় যতটুকু ধরবে সেই অনুযায়ী, মাপ অনুযায়ী হচ্ছে আমাদের নেওয়া। তো এই তো প্রথমেই আমি হচ্ছে একটা তাক সাজিয়ে নিয়েছিলাম, তারপরেই হচ্ছে আমার মনে পড়েছে যে আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। তো এরপরেই হচ্ছে বাকি সব আলমারির তাকগুলো আমি খুব ভালোভাবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার পছন্দ মতো। তো আমরা মেয়েরা যেহেতু ঘর সাজাতে পছন্দ করি, তো দেখা যায় ঘরে যে কোনো একটা নতুন ফার্নিচার যে কোনো কিছু কিনলেই আমাদের অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো যাই হোক, শখ ও সাধ্যের মধ্যেই যেভাবে পেরেছি গুছিয়ে নিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার ভালো লাগাগুলোই আমি আপনাদের সাথেও শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার ক্যাবিনেটটা, নতুন ক্যাবিনেট বা শোকেস যাই বলেন না কেন, এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর আমি যেভাবে সাজিয়ে নিয়েছি সেটাও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে পারেন। তো জানি না এখনও পর্যন্ত আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কেউ এখনও পর্যন্ত আমার ভিডিওর এই পর্যায়ে আছেন কি না। তো যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দিতে, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। তো যাই হোক, নিচের পার্টটা এখনও আমি গুছিয়ে উঠতে পারিনি, আস্তে আস্তে এগুলোও গুছিয়ে নিব। তো আজকের ব্লগ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের মূল্যবান সময় ব্যয় করে প্লিজ সবাই ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আর ভিডিওতে ভয়েস দিতে আসলেই অনেক বেশি ভুল ত্রুটি কাজ করে, অনেক বেশি কথার মাঝে জড়তা কাজ করে। তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া করি। আর সবাই অবশ্যই একটু সাবধানে থাকবেন, এখন বাংলাদেশের পরিস্থিতি অনেক বেশি খারাপ যাচ্ছে। সবাই সবার ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সাবধানে থাকবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিব। আবারও নতুন কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।